প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। এই এপিসোড শুরু করবার আগে দুটো সিনারিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটি হলো, এক ভদ্রলোক বাড়ি বানিয়েছেন খুব শক্তপোক্ত করে, অনেক টাকা খরচ করে। তিনি একজন অসৎ ব্যবসায়ী, কালো ধান্দা করে টাকা কামিয়েছেন, এটি সবাই জানেন এলাকার। তো খুব খরচ করে বাড়ি বানিয়েছেন, দেখবার মতো বাড়ি, স্পেকটাকিউলার যেটাকে বলি আমরা। তো বাড়ি উদ্বোধন করবেন, থাকা শুরু করবেন, তার আগে মিলাদ দিলেন, যেমনটি আমরা করে থাকি। বিউটি পার্লার উদ্বোধন হবে, মিলাদ লাগবে। নতুন মুভি রিলিজ হবে, মিলাদ লাগবে। তো আমাদের সব কিছুতে মিলাদ লাগে। তো তেমনি সেই ভদ্রলোক গৃহপ্রবেশ করবেন, তো গৃহপ্রবেশের আগে তার মিলাদ দরকার, মিলাদ দিয়েছেন। তো মোনাজাতের আগে হুজুরকে রিকোয়েস্ট করছেন, হুজুর অনেক টাকা খরচ করে শক্তপোক্ত একটি বাড়ি বানিয়েছি, এমনভাবে দোয়া করবেন যাতে এই বাড়িতে কোনো শয়তান ঢুকতে না পারে কখনো। তো হুজুর কয়েক সেকেন্ড ভাবলেন কিছু বলার আগে, বললেন, দোয়া তো করতে পারি, কিন্তু আপনারা থাকবেন কোথায়? আপনি পরিবার পরিজন নিয়ে তখন থাকবেন কোথায়? আচ্ছা, কমেন্টে জানাবেন বোঝা গেল কিনা বিষয়টি। আশা করি খুব কঠিন ছিল না। সিনারিও 2, আমার এক আত্মীয়া, সরকারি কর্মকর্তা, মধ্যম পর্যায়ের কর্মকর্তা, খুব হাই অফিসার না, সরকারি কর্মকর্তা। তো সেই আত্মীয়া আমাকে বললেন যে, চাচু ব্যাংকে টাকা রাখবো, কোন ব্যাংকে রাখতে পারি? একটি ইসলামী ব্যাংক খুঁজছি সুদমুক্ত লেনদেনের জন্য, কোন ব্যাংকে রাখলে ভালো হয়? অনেকগুলো ইসলামী ব্যাংক আছে আমাদের এখানে। তো আমি বললাম, কে টাকা রাখবে? বলছে, আমি। তুমি তো কিছু করো না, তুমি তো বাসায় থাকো, গৃহবধূ, তুমি টাকা রাখবে কোত্থেকে? বলছে, আপনাদের জামাই আল্লাহর রহমতে জব করে না? বলছে, ও তো সরকারি চাকরি করে, তাই না? বলছে, হ্যাঁ। আমি বললাম, তোমাদের ব্যাংকে রাখবার মতো টাকা জমে? তো আমার দিকে তাকিয়ে আছে, আর কিছু বলছে না। তো আমি বললাম, দেখো, কিছু মনে করো না, তোমার টাকা যদি ব্যাংকে রাখবার মতো টাকা জমে, যে কোনো ব্যাংকে বিসমিল্লাহ বলে রেখে দাও, এটি নিয়ে ভাববার দরকার নেই বেশি। সুদমুক্ত লেনদেন এসব তোমার ভাবনার বিষয় না। তো আমি জানি না আমাকে বুঝতে পেরেছিল কিনা, হয়তো পেরেছে অথবা পারেনি। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের ওয়ে অফ থিঙ্কিং, এই হলো আমাদের পয়েন্ট অফ ভিউ। আমরা এরকমই চিন্তা করি। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোটার, মানুষই তো ভোটার হয়, আমরাও তো ভোটার। তো আমাদের ভোটারদের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম। ভোটের আগের রাতে দেখা গিয়েছে এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি পেলে, বড় ছোট মেঝো এরকম কোনো হাজির বিরিয়ানি যদি হয় তাহলে আরও ভালো। এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি পেলে আমরা হয়তো ভুলেও যেতে পারি আমরা কাকে ভোট দেওয়ার কথা ভাবছিলাম। বিরিয়ানির প্যাকেট আগের দিন রাতে যে দিয়েছে তাকে হয়তো ভোটটি দিয়ে দিলাম, এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে। কিংবা 1000 টাকার একটি নোট কারো কারো হাতে ধরিয়ে দিলে তার ভোটটি পাওয়ার জন্য সেইটি বেশ সহায়ক হয়, হয়েছে অতীতে অনেক সময়। দেশের সব লোক এরকম, আমি সে কথা বলছি না, দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। অনেকেই আছেন এরকম, একটু দেরি করবেন না, ভোটটি তার অন্য বাক্সে চলে যাবে। সেই কাঙ্ক্ষিত কিংবা যেই যাকে ভোট দিবেন বলে ভেবেছিলেন সেখানে নাও যেতে পারে। তো এই আমাদের ভিড়ে, এমন এমন লোকদের ভিড়ে ওসমান হাদির মতো একজন শুদ্ধতম মানুষ, তার জায়গা কোথায়? এই সমাজে তার জায়গা কোথায়? তিনি যে আসনটিতে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, ঢাকা 8, সেখানে তার বিপরীতে হেভি ওয়েটরা তার প্রতিপক্ষ। তো আমরা জেনেছি, আমার আগের একটি এপিসোডে আমি উল্লেখ করেছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন, হাদি জনসংযোগ করছিলেন ইদানিং। সেই জনসংযোগে ভোরবেলা ফজরের নামাজ পড়ে তিনি মহল্লায় মহল্লায় তার নির্বাচনী এলাকায় ঘুরছিলেন, হাঁটছিলেন, মত বিনিময় করছিলেন লোকের সঙ্গে, সম্ভাব্য ভোটারদের সঙ্গে, এবং সেখানে তিনি অনেক সময় বাতাসা মুড়ি বিলিয়েছেন। প্রিয় দর্শক, আপনারাই বলুন, হাজির কাচ্চি বিরিয়ানির কাছে বাতাসা মুড়ি কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে তুলনীয়? এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। আচ্ছা, তো সেই হাদি অনেক আশা করেছিলেন যে তিনি ঢাকার 8 নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করবেন, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সহায়তা, এবং তিনি সংসদে যাবেন।
এবং সংসদে গেলে তিনি কি করবেন তার কিছু আকাঙ্ক্ষা ছিল, তার কিছু ইচ্ছে ছিল। আমাদের জন্য, তার ঢাকা ৮ আসনের ভোটারদের জন্য, নির্বাচনী এলাকার লোকের জন্য তিনি কিছু করতে চেয়েছিলেন। আর তার এই বক্তব্যগুলো কিছুদিন আগেই, খুব বেশি দিন হয়নি, একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকারে কিছু কথা বলছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নির্বাচিত হলে কি কি করবেন, আপনার কি প্ল্যান, ভোটারদের জন্য, এলাকার মানুষের জন্য আপনি কি করতে চান। তো হাদি কিছু গুরুত্বপূর্ণ ইচ্ছে তার ব্যক্ত করেছিলেন। তো সেগুলো খুব অ্যাম্বিশাস ছিল না, এমন কিছু বিষয় ছিল যা ইমপ্লিমেন্টেবল, সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। সহজে যায় না আসলে, স্ট্রাগল হবে, বাট ইমপ্লিমেন্ট করা যাবে। চাইলে একজন সংসদ সদস্য তার এলাকায় সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই কয়েকটি বিষয় খুব ইন্টারেস্টিং ছিল তার চাওয়াগুলো। প্রথমেই হাদি বলেছিলেন তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দিবেন। কি ভয়ঙ্কর কথা! চাঁদাবাজির উপর ওয়ার্ড, মহল্লা সব চলছে চাঁদাবাজির উপর। আগেও চলতো, জুলাই অভ্যুত্থান পূর্ব সময়েও চলেছে, জুলাই অভ্যুত্থান উত্তর সময়েও চলছে, এবং শোনা যাচ্ছে যে চাঁদাবাজির পরিমাণ আরও বেড়েছে। লোকেরা বলছেন আগেই ভালো ছিল, আগে দিতাম 1 লাখ এখন দেই 3 লাখ, আগে দিতাম 3 লাখ এখন দেই 6 লাখ, এরকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি প্রিয় দর্শক। তো চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দিবেন, কি ভয়ঙ্কর কথা! চাঁদাবাজির এই চেইন অনেক লম্বা, এইটি একেবারে অন্যরকম একটি বিষয়। এমন লিঙ্ক উপর থেকে নিচ পর্যন্ত, এটি ভেঙে দেওয়া সহজ না। কিন্তু হাদি বলছিলেন, এবং হাদি বলছিলেন তিনি টিম নিয়ে যাবেন। যদি কোনো সবজিওয়ালা, ভ্যানওয়ালার কাছে কেউ চাঁদা দাবি করে, হাদি তার টিম নিয়ে যাবেন। এবং তিনি বলেছেন তার শরীরের উপর দিয়ে যেতে হবে এমন কোনো লোকের কাছ থেকে কেউ যদি চাঁদা নিতে চায়। তিনি বলেছেন কোনো হেভি ওয়েট যদি তার ছাও পোনা পাঠিয়ে চাঁদা কালেকশনের চেষ্টা করেন, হাদি সেইটি রুখে দেবেন। তিনি বলেছেন তিনি তাদের নাম প্রকাশ করে দেবেন সংসদে, এই সিন্ডিকেটে কারা কারা জড়িত, কারা কারা চাঁদাবাজি করছে। এইটি হাদির চাওয়াগুলোর মধ্যে একটি। তিনি আরও বলেছিলেন ঢাকা শহরে মেডিকেল সিন্ডিকেট নিয়ে তিনি কথা বলেছিলেন। তিনি পরিষ্কার করে উল্লেখ করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বারডেন এবং পিজি হসপিটাল, যেটি পরবর্তীতে নানা নাম ধারণ করেছে, এখন বোধহয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো সেখানে সিন্ডিকেটের কথা তিনি বলেছেন। তিনি বলেছেন চিকিৎসা পেতে তো মানুষের ভোগান্তি হয়ই, সেখানে সিন্ডিকেট কাজ করছে। মানুষ মরে গেলেও শান্তি নেই, মরে গেলে মৃতদেহটি ওইসব জায়গা থেকে বের করা মুশকিল। কারণ আপনি যদি কোনো অ্যাম্বুলেন্স নিয়েও যান, দূর দূরান্ত থেকে, অন্য জেলা থেকে, উপজেলা থেকে অনেক সময় রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। সংকটাপন্ন রুগী হলে অনেক সময় তারা অ্যাম্বুলেন্স রেখে দেন, যে রুগীর ভালো মন্দ কী হয়, একই অ্যাম্বুলেন্স নিয়ে আবার নিজ জেলার সেই নিজের উপজেলায় ফিরে যাবেন তারা, এরকম আশা অনেকের থাকে। বাট সেই সিন্ডিকেটগুলো এমনভাবে তৈরি যে সেখানে তারা রেন্ট রেডি করে রেখেছে। রেন্ট কত? 20,000 টাকা দিতে হবে। 15,000 টাকা যদি কেউ রাজি হয়, তাহলে সেখানে লাশ নিয়ে কাড়াকাড়ি হয়, লাশ অ্যাম্বুলেন্সে উঠতে পারে না। আমরা দেখেছি পত্রিকায় লাশ নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো হাদি বলেছেন সেগুলো ভেঙে দেবেন, সেগুলো তিনি রাখবেন না। তো এইটিও একটি শক্ত বিষয়। এই যে মেডিকেল সিন্ডিকেট বহুদিনের পুরনো, এবং এখানে একেবারে ডাক্তার থেকে শুরু করে প্রশাসক যারা আছেন হসপিটালগুলোর, তারাও জড়িত উপর থেকে নিচ পর্যন্ত, সেই চাঁদাবাজির সিন্ডিকেটের মতো। এটি একেবারে ব্যাপকভাবে শেকড় অনেক গভীরে। তো সেইটি ভেঙে দিতে চেয়েছেন হাদি, সহজ বিষয় না। তারপর হাদি বলেছেন তিনি আমাদের তরুণ যুবকদের রক্ষা করবেন চাঁদাবাজি থেকে। কিভাবে রক্ষা করবেন? তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কিভাবে করবেন সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তো হাদির এরকম সুন্দর সুন্দর কিছু ইচ্ছে, কিছু উদ্দেশ্যের কথা তিনি সেই টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন। তো এগুলো আসলে মুগ্ধ হওয়ার মতো। এবং হাদি বলেছেন যে এইটি আমি যা ইমপ্লিমেন্ট করতে পারবো সেই কথাই আমি বলি, সেই প্রতিশ্রুতি আমি দেই, এর বাইরে আমি কিছু বলবো না। যা আমি করতে পারবো না এমন প্রতিশ্রুতি দেব না। আমি এরপরও যা পারি করব, বাট এগুলো আমি শর্ট টার্ম গোল হিসেবে চাঁদাবাজি বন্ধ করা, সিন্ডিকেট বন্ধ করা, মেডিকেল সিন্ডিকেট বন্ধ করা, তরুণদের চাঁদাবাজি থেকে ফিরিয়ে আনা,
এই কাজগুলো করবার কথা হাদি বলেছেন। কোনো বড় অ্যাম্বিশাস প্ল্যানের কথা বলেননি, 1.5 কোটি 2 কোটি লোককে চাকরি দিয়ে দিব, এটা করব ওটা করব, তিনি কিছু বলেননি। তিনি বলেননি যে বাংলাদেশের গ্রামে গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করব। তিনি বলেননি প্রতিটি ঘরে ঘরে আইসিইউ দিয়ে দেব যাতে আবার করোনা হলে আইসিইউর সংকট না হয়। তিনি বলেননি রিক্টার স্কেলে 10 মাত্রার ভূমিকম্প প্রুফ ফ্ল্যাট দিয়ে দিব বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলিকে, কিংবা আমার নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটারকে। তিনি এইসব প্রতিশ্রুতি দেননি প্রিয় দর্শক। এমন কিছু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যেগুলো রক্ষা করার মতো, এবং হাদি চাইলে আন্তরিকতার সঙ্গে সেগুলো রক্ষা করার চেষ্টা করতেন বেঁচে থাকলে এবং তিনি নির্বাচিত হলে। এবং হাদি আরেকটি কথা বলেছেন যেটি খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আমি যদি সংসদে যেতে পারতাম বা যেতে পারি, তাহলে আমি যখন আমার কার্যকাল শেষ করব, আমার টেনিয়ার যখন শেষ হবে, তখন সেই সংসদের বাকি 299 জন সংসদ সদস্যকে তাদের কনস্টিটিউয়েন্সির ভোটাররা, মেম্বাররা প্রশ্নবিদ্ধ করবেন এবং তারা বলবেন, এই ছেলেটি যদি এই কাজগুলো করে থাকতে পারে, আপনারা পারেননি কেন, তোমরা পারোনি কেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্পিত সেই 299 জন সংসদ সদস্যের দিকে। তো প্রিয় দর্শক, আমাদের দুর্ভাগ্য, আমাদের সেই শুদ্ধতম মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। হাদিরা ক্ষণজন্মা, তারা দীর্ঘদিন বেঁচে থাকেন না আমাদের মধ্যে, কিন্তু তাদের স্বপ্ন আমাদের মধ্যে বেঁচে থাকে এবং বেঁচে থাকবে। তো আজ হাদির জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেই জানাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজা শেষে তার মৃতদেহ নিয়ে যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে তার দাফন হলো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এইটি হাদির জন্য ছিল একটি অনেক সম্মানের বিষয় এবং হাদি সেটি ডিজার্ভ করেন, তাই সেখানে তার দাফন হলো। তো ফিজিক্যালি হাদিকে আমরা পাবো না, কিন্তু আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে আমরা যারা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা যারা শুদ্ধতম মানুষদের চাই আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের জাতীয় সংসদে, তো আমরা কিন্তু হাদির সঙ্গে কানেক্টেড থাকব। আমরা যতদিন বেঁচে থাকবো অন্তত ততদিন, আত্মিকভাবে এবং আধ্যাত্মিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে তো বটেই। তো যারা হাদিকে হত্যা করেছে তারা ভেবেছিল হাদির সঙ্গে সঙ্গে সব কিছু থেমে যাবে। থেমে যাবে না, আরও বেগবান হবে। হাদির চাওয়াগুলো ভবিষ্যতে ইমপ্লিমেন্টেড হবে, আমরা আশা করি। কেউ না কেউ সেই স্বপ্ন পূরণ করবেন। এবং আমি আগে উল্লেখ করেছিলাম আমার পুরনো কোনো এপিসোডে, হাদিরা ফিনিক্স পাখি, হাদিরা মরে না, তাদের ছাই থেকে মিলিয়ন হাদি তৈরি হয় এবং হাদির ক্ষেত্রেও ঠিক তাই ঘটবে এবং এইটি আমরা দেখতে পাবো এক সময়। এবং আমি বিশ্বাস করি তথাকথিত হেভি ওয়েটরা এখন হাত ছেড়ে বেঁচেছেন, কারণ হাদি আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য নেই। আমরা জানি এই দেশের মানুষ কোথায় কি করেন। যারা তথাকথিত হেভি ওয়েট, তারা কেমন মানুষ, তাদের উত্থান কিভাবে, তারা কিভাবে টাকা কামিয়েছেন সেটি আমরা জানি। এবং হাদি বেঁচে থাকলেও হাদির সংসদে যাওয়া কতটুকু সহজ হতো, আমি সেই শঙ্কায় আছি এবং সেই শঙ্কায় আমি ছিলাম বরাবরই। কারণ আমরা জানি মানি স্পিক্স, ব্ল্যাক মানি স্পিক্স লাউডার ইভেন। টাকা কথা বলে এবং কালো টাকা আরও বেশি কথা বলে, আরও জোরে কথা বলে। কেন কথা বলে প্রিয় দর্শক আমরা জানি। যারা প্রার্থী হন জাতীয় সংসদ নির্বাচনে, তাদের একটি খরচের লিমিট বেঁধে দেওয়া হয়, এবারও বেঁধে দেওয়া হয়েছে। তো তারা প্রকাশ্যে সেই লিমিট লঙ্ঘন করতে পারেন না। যদিও তারা কোটি কোটি টাকা ব্যয় করেন, তারা দেখিয়ে থাকেন আমরা এই টাকাই ব্যয় করেছি, 25 লক্ষ 30 লক্ষ এই টাকাই আমরা ব্যয় করেছি। তারা আসলে ব্যয় করেন 300 কোটি 200 কোটি, এলাকা ভেদে সেটি ডিফার করে। তো সেই জন্য বলছিলাম যে ব্ল্যাক মানি ইভেন স্পিক্স লাউডার। কীভাবে? কারণ ব্ল্যাক মানি অসংখ্য বিতরণ করা হয়, সীমাহীন টাকা বিতরণ করা হয়, ভোটারদের প্রলুব্ধ করবার জন্য নানাভাবে বিতরণ করা হয়, নানা স্টাইলে, নানা ফরম্যাটে, এবং সেইটি থাকে আনঅ্যাকাউন্টেড ফর, কোনো হিসেব থাকে না, কোত্থেকে এসেছে কেউ দেখে না, ক্যাশ টাকা বিতরণ করা হয়। তো হাদি সেই দৌড়ে জিততে পারতেন কিনা জানি না। কেন বলছি সে কথা? কেন ওই যে বলছিলাম আমার মতো লোকেরাই তো এই সমাজে আছে, যারা বলি বাড়ি খুব শক্তপোক্ত বানিয়েছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। কিংবা যে সরকারি কর্মকর্তার স্ত্রী বলেন যে আমার টাকা কোন ব্যাংকে রাখবো, কোন ব্যাংক সবচাইতে ভালো সুদমুক্ত ইসলামী লেনদেন হয়। আমাদের মানুষ আমরাই তো সংখ্যায় বেশি এই সমাজে। সো আমাদের জন্যে ভালো নেতৃত্ব কোত্থেকে আসবে? এটি হাদিসের কথা। কোনো জাতি সেই নেতৃত্বই পাবে যেই নেতৃত্বে তারা যোগ্য। আমরা কি হাদির মতো নেতৃত্বের জন্য নিজেদের যোগ্য করে তুলতে পেরেছিলাম? এই প্রশ্ন রেখে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো এপিসোডে।